আসলে কিন্তু সেই সময় এতটা যোগাযোগ ছিল না, না ফলে আমরা অনেকে দুর্ভাগ্যবশত প্রায় কিছুই জানি না, অথচ আপনি অবিসম্বাদিতভাবে রক সম্রাট নামে পরিচিত বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে। আপনি এই রক সম্রাট নামটা আপনার কেমন লাগে? আসলেই সম্রাট গুরু এসবের জন্য তো আমি সঙ্গীত করি নাই। আমাদের ফ্যামিলি ট্রেডিশনের মধ্যেই সঙ্গীতটা আছে। আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাই গান বাজনা কম জানে। তো এখানে আমার মেজো ভাই আলম খান, বিখ্যাত ওটা সুরকার সঙ্গীত জগৎ। আর আমি এই লাইনে মানে কিছু না জানি না আর কি। তা আমার ছিল আমি প্রথম গণসঙ্গীত করতাম আর কি স্কুল লাইফে, শেষের দিকে 9-10-এ পড়ি। তখন পাকিস্তান বুঝতাম যে পাকিস্তান সরকার আইব খান আমাদেরকে ঠকায়। এই বিপ্লবী মাইন্ডের একটু ছিলাম, গান বাজনা গণসঙ্গীত গাইতাম। এই করতে করতে যুদ্ধ লাগলো, যুদ্ধে চলে গেলাম। ওইখানে ক্যাম্প লাইফে আগরতলায় মেলাঘর ক্যাম্পে বিশাল যুদ্ধে ছিলেন? হ্যাঁ, আমি একজন সেকশন কমান্ডার। আমার ভাগ্য বললাম আমি ফ্রন্টেও ফাইট করছি সরাসরি সম্মুখ যুদ্ধ, এবং গ্যারিলা স্টাইলে ঢাকার আশেপাশে অঞ্চল সব জায়গায় ফাইট করছি এবং সাকসেসফুল। তখন আমার বয়স কত, আমার 50 সালের জন্ম, 1950-তে, 71, 21 পাতায় 22। যাই হোক, সেসব তখন ওই গণসঙ্গীত শাল বনে সন্ধ্যা 6টার পর ফেটিক দুটির পর কিছু থাকতো না। বেড়ার ধাপ বেছে গ্রেনেড বক্স, থালা বাসন চামচ দিয়ে আমরা হইচি করতাম। আর ঢাকার ছেলে একটু ফরওয়ার্ড বেশি ছিল স্বাভাবিক শহরে, আমরাই প্রাধান্য নিতাম আর কি। এখানে ওস্তাদ টোস্তাদ অনেক বেড়ার ছেলেরা সব এসে হাজির হয়ে যায়। একটা ডেইলি এটা সন্ধ্যার সময় বান্দা ছিল, আর সবাই খুব মজা পেত। এই করতে করতে ওইখানে একটা গণসঙ্গীত আসর করলাম, প্রায় 5-6 হাজার লোক। আপনার তখন ওই আর্মির অফিসার ওয়াইফরা শুদ্ধ কাঁদতেছে, মানে এত সুন্দর প্রোগ্রাম হয়েছিল। তারপর আমরা ফ্রন্টে চলে গেলাম। এখানে ত্রিপুরা রাজ্যের 2টো মিনিস্টার ছিল, ওনারা রেডিও, তারপরে পেপার, দুধ, চা, চিনি এইসব সব স্যাংশন করে দিল, খুশি না। আমরা খাইতে পারলাম না, আমরা ফ্রন্টে যুদ্ধ করতে চলে আসলাম, বেতন পাইলাম 50-75 টাকা। যুদ্ধ শেষ হলো। তখন ঢাকায় মনে করেন যে মানুষ সংখ্যা খুব কম, ছেলেমেয়েরা শখে শখে গান বাজনা নাটক টাটক করে। তা আমি তখন মুক্তিযুদ্ধ একটা কমান্ডার, ছেলেমেয়েদের যাতে কেউ ডিস্টার্ব না করে একটু দেখে রাখতাম শিল্পী গোষ্ঠীটারে, পরিচিত সব। এরা প্রথম তখন টেলিভিশন আমাদের একটাই ছিল, ডিএটিতে আর কি, 71-এর শেষের দিকের কথা আর কি। ওরা একটা প্রোগ্রাম করলো 26 জন ছেলে মেয়ে মিলে, খুব খারাপ প্রোগ্রাম, একদম মানে ফল করছে এমন, ওদের মুখ কালো একদম। আমার খুব টেস্টি লাগলো। তা আমি একটু বন্ধু বান্ধব আড্ডায় ইয়েতে গণসঙ্গীত, তারপর বানায় ছানায় ফকিরা গান। আপনি কি গিটার বাজান? না, আমি কোনো যন্ত্র বাজাইতে জানি, একটু বলতেছে না। আর তখন মনে করেন যে সারা পৃথিবীতে বিটেলস, রোলিং স্টোন, শ্যাডো, একটা পপের একটা হাওয়া বইতেছে। আমাদের ঢাকা শহরেও, বিশেষ করে শহর কেন্দ্রিক ঢাকা, চিটাং এসব জায়গাও পপের একটা বাতাস বইতেছে। কিছু ইংলিশ গান টান হয়, প্রোগ্রাম টোগ্রাম হয়। তো আমি চিন্তা আমার যে বাংলাদেশে গান করি পপ স্টাইলের জার্নিতে, এই গানগুলি আমি গিটার, ড্রামসেট এগুলি দেখব, কিন্তু ওদের বলিনি। আমি কিন্তু তোর একটা প্রোগ্রাম নিয়ে আমাকে জানাই। আচ্ছা, এই গানগুলো কি আপনার তৈরি? আমারই ম্যাক্সিমাম তৈরি বললে হবে না, আমি কিন্তু কাগজ কলমে লিখি না। স্লিপ প্ল্যান বেড়ে যায়, ওইটাই পরের টাইমে গান বানায় ফেলে, সুর কথা লাগে। কোথাও লিখছেন না? না, ওই যে আজকে গান লিখতে হবে চেয়ার টেবিল নিয়ে বসলাম, এটা না। গান এটাতে রিক্সায় একটা গান বেড়ে গেল, এইভাবে হয়েছে। যেমন একটা গানের ভিতরে একটা গানের কথাই বলি, আমার একটা গান আছে খুব ফেমাস, বাস্তব ধর্মী আর কি। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তাদের ছেলেটি মরে গেছে, হায় রে হায় বাংলাদেশ, হায় রে বাংলা। এই গানটা আমি যখন যুদ্ধের পরে, যখন আমাদের এখানে খুব সময়টা খারাপ যাচ্ছিল, মানে কী বলবো আর কি, দুর্ভিক্ষ, খালাম্মারা দুধ আনতে যেতেছে কাদাপাড়ায়, চেয়ারম্যান অফিসে দুধ পায় না ফেরত। এই রাস্তা স্টেশন থেকে আপনার আরামবাগ নটরডেম পর্যন্ত কালো হয়ে গেছে গ্রামের মানুষ। ঢাকা এসে, ঢাকা আসলে বোধহয় কিছু আমরা বাঁচতে পারবো, এরকম দুর্ভিক্ষ, কালো হয়ে গেছে। মানুষ মরে যেতেছে, ওটা লাশ দাফন করার মতো মানুষ নেই, মা বাচ্চা ফালাতে ভাগতেছে। তা আমি প্রোগ্রাম করে আসতাম, বড় বড় ভাবলি দাড়ি, বুঝছেন, একটু ভাব আলাদা। তখন এসে দেখতাম, আর ছোটো ছোটো বাচ্চাদের মামা করতো, আমি ওইটাগুলি সব বিলাই দিতাম।
তখন আমার কুল ফাটে গান বেরিয়েল, রেল লাইনের বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মাতার কাঁধে ছেলে মরে গেছে। এইভাবে গানগুলি তৈরি হয়েছে আমার। সুর এবং কথা কি একই একই সঙ্গে? সাথে ফিরপুক টাং আর কি, পরে ওইটাকে ধরেন ধরে সম্পূর্ণ গান জি, তৈরি জি, করছে। জি। এবারে সঙ্গে যারা বাজাতেন, কারা বাজাতেন সঙ্গে? আমার যে প্রথম যারা বাজাচ্ছে তার নীলু ছিল, গরিবের একটা ছেলে, মনসুর ছিল মগবাজারে, আর সাদেক নামে একটা ছেলে ফিল্মে তবলা টবলা বাজায়, ও ড্রাম বাজায়। আমি কিন্তু বেসিক্যালি কোনো হারমোনিয়াম, তবলা, গিটার, কিবোর্ড এগুলি কিছু বাজাইতে জানি না। না, গান তো গাইতেন, মানে আপনার বাড়িতে যখন পরিবেশ ছিল গানের। বাড়িতে পরিবেশ ছিল না, আব্বা একটু গম্ভীর টাইপের লোক ছিল, আব্বা খুব একটা বাড়িতে অ্যালাউ করতো পড়ালেখা করো। উনি আবার আপনার কলকাতা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, বাংলাই আবার। উনি চাইতো আমরা লেখাপড়া করি, কিন্তু যুদ্ধে আমি যা ইন্টারমিডিয়েট পাস করতে পারলাম, যুদ্ধে চলে গেলাম, আইসার যে অবস্থা পড়লাম। গানের উৎসাহ বাড়িতে কেউ দিতেন, মানে আম্মা? আম্মা একটু উৎসাহ দিত, আম্মা ভালো গান গাইতো। আজম ভাই, এই যে আপনি গান গাওয়া শুরু করছেন, এই ধরনের গান তো আগে ঠিক এইভাবে হয়নি, এভাবে হয়। যুদ্ধ করে আসলাম, আমার চোখের সামনে যখন দেখলাম যে ইয়াং জেনারেশন হতাশায় ভুগতেছে, তখন মনে মনে ভাবলাম যে একটা কিছু করা উচিত। আমি দেখলাম এদের যখন হাইডেক টাইডেক রাহাজানি খারাপ দিকে চলে যেতেছে, এদেরকে একখানে করো। তখন আমি দেখলাম আমার তো সঙ্গীতের জোর আছে, আমি তো মেলা করে ক্যাম্পেও করছি, একখানে করে ফেলেছি। তখন আমি এই সঙ্গীত দিয়ে এদের আটকে ফেলি। ইয়াং তোমরা ঠিক আছে, এনজয় করো, তোমরা উন্নত মানের বিশ্বে উন্নত মন মানুষ হয়ে তোমরা বাইটা থাকো, জাস্ট এইটাই। আধুনিক বিশ্বে আধুনিকভাবে বাঁচো, ঠিক আছে। এই করতে 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 দিন রাত খাওয়া নেই, দাওয়া নেই, এই নিয়েই থাকে। আপনাকে তো গুরু বলে মানতেন সকলে, এখনো মানেন। তা আপনার শিষ্যদের মধ্যে কারা কারা ছিলেন? আমার কোনো গুরু শিষ্য নেই আসলে, মানে আপনার এটা আবেগে বলে আর কি। আপনার পারফরমেন্স থেকে অনুপ্রাণিত যারা, তাদের মধ্যে কাদের নাম আপনার মনে পড়ছে এই সময়? এইভাবে যেমন আমার সাথে প্রায় 11-12 বছর গিটার বাজা রকেট, এখন কানাডা আছে, খুব ভালো গিটারিস্ট। ও প্রথম কথাটা শুরু করে আর কি, এই গুরু গুরু ধর এগুলি কী কো তুমি ফাইলাম করো, আদম ভাই কোবা, নাহলে তুমি আসবাই না এখানে। অনেক বকা মারধর করছো, তারপর সে গুরুই করবো। এই করতে করতে বিরক্ত লাগতে, আর আমার কিছু করছিলাম তাহলে দিকে রাস্তাঘাট সব জায়গায় যেদিকে যায় রিক্সায় এই গুরু, এই করতে করতে লাস্টে শুয়ে গেছে আর কি। খুব বিরক্ত লাগতো। আজম ভাই, কজন আপনার মিউজিশিয়ান ছিলেন সঙ্গে? মিউজিশিয়ান আপনি কয়জন বলতে হবে, ঢাকা শহরে সবাই আমার সাথে বাজাইছে। আচ্ছা, 40 বছর আমি মিউজিক করছি। ব্যান্ড নিশ্চয়ই তৈরি আমার ব্যান্ড ছিল উচ্চারণ, কিন্তু উচ্চারণ নাম খুব কম মানুষ জানে। এই উচ্চারণ শিল্পী গোষ্ঠী 73 থেকে এই পর্যন্ত এখনও আছে, যারা জন্ম হয় না, আমার ফ্রেন্ডের ছেলেরা এখন বাজায়, ছোটো করলে ওদের দিকে নিয়ে যাই। কিন্তু ওই চেঞ্জ হইতে হইতে এখন মনে করেন যে ভাতিজারা বাজায়। গান বন্ধ করলেন কবে, কেন? বন্ধ আমি করিনি, আমার যখন অসুস্থ ক্যান্সার হয়ে গেছে, আমি জানি না মাউথ ক্যান্সার হয়েছিল, তখন আমি রেকর্ডিং করতেছি, স্টেজ প্রোগ্রাম করতেছি, খুব ভালো পারফরমেন্স করতেছিলাম। কিন্তু লাস্টে যখন এটা হঠাৎ টেস্ট করতে গেলাম, তখন বললো যে এই অবস্থা। এই তো এই আমার নাতনি দেখছেন না, এ প্রথম টর্চলাইট দেখা, তোমার এটা কি ফু দেয়, ধারা দেয়, ভালো হয়ে যাবে। এই থেকে ছড়াইলো, আবার মুখের গোটাকে ছোটো মেয়ে, বড়ো মেয়ে, ছেলে, আস্তে আস্তে ছড়াইলো। এই করতে করতে স্কয়ার হসপিটাল, এখান থেকে করতে করতে লাস্টে সব গ্যাদারিং হলো যে না দুম্বার ক্যান্সার হয়ে গেছে, কী করা যায়, সবাই এক হয়ে গেল একদম, মানে বাংলাদেশের মিউজিক জগতের যারা এবং মিডিয়া লাইনে যারা। আমি চিন্তা করি, আমি কিন্তু পলায় ছিলাম যে জানতেই দিইনি কাউকে। তারপর সবাই বলতে না, যে যা পারো আদমবার জন্য করো, এবং আদমবার ঠিক আছে, ঢাকা হবে না, একদম সিঙ্গাপুর হবে। এই এটা আমার বস্তা বন্দি করে পাঠায় দিল সিঙ্গাপুর। ওখানে যে আবার সব টেক আপ করে কেমোথেরাপি দিল, একবার হসপিটালে হইলাম, আবার দিল রেডিও থেরাপি। উফ, কী যে বলবো, কিয়ামতটা ডেঞ্জারাস মানে চিকিৎসা। আবার হসপিটালাইজ, এইভাবে কীভাবে বাংলাদেশে আসবো চিন্তাই করতে পারতেছিলাম না। তারপর যাক সবার দোয়ায় আসছে কোনো মতে। আচ্ছা আজম ভাই, আপনি প্রথমে বলছেন আপনি কখনো গান লিখতেন না, পরেও কখনো লেখেন না, কখনো আপনি বসে একটা গান লেখেন? হয়তো রাত্রে ঘুমের ঘর হয়তো রাত্রে শুয়ে দিচ্ছি, 2-3টার সময় একটু ঘুম ভাঙলো, হয়তো একটা
কিছু মনে পড়লো, খাট করে টুকে রেখে দিলাম, পরে ওই আইডিটা কাজে লাগে। এরকম কতগুলো গান আপনি তৈরি করেছেন? আমি গুনি নেই, প্রায় আর খুব একটা বেশি না, ছখানেকের কাছাকাছি। এই গান যখন অন্যরা গায় কেমন লাগে? আমার ভালোই লাগে, অনেক বছর তো ফাংশনে ওরাই গেত। কিন্তু কোনো তফাৎ দেখতে পাচ্ছেন কি? ধরুন আপনি আপনার সময় যে জায়গা থেকে গান গাইতেন আর তারপরে ধীরে ধীরে যে গান হলো। এখন গানের জগৎটা একটু কমার্শিয়াল, কারণ আগে আমরা যখন গান বাজনা করতে মার্কেটটা কমার্শিয়াল ছিল, মার্কেট ছিল না বলতে। আমরা শখে গান বাজনা করতাম, দেশের জন্য গাইতাম, মানুষের সুখ দুঃখের জন্য গাইতাম, দেশের আকাশ বাতাস খাল বিলের জন্য গাইতাম, মনের আনন্দের জন্য গাইতাম, সবার আনন্দের জন্য গাইতাম। পয়সা টয়সার নাম ধামে চিন্তা করতাম না, এক জায়গায় খুব আনন্দের সৃষ্টি করাটা ছিল আমাদের কাজ। কিন্তু আস্তে 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 এটা কমার্শিয়ালি ডেভেলপ করে, মার্কেট হয়, কোম্পানি হয়, ক্যাসেট কোম্পানি হয়, এই করতে করতে মিডিয়া লেন বেড়ে যায়, বিভিন্ন রকম যন্ত্র। আমরা তো ভাঙাচোরা জিনিসটা করতাম, এখন তো যন্ত্রপাতির অভাব নাই, লাইটের অভাব নেই, অনেক কোম্পানি হয়ে গেছে, অনেক শিল্পী হয়ে গেছে। এখন হইতেছে সবাই রাতারাতি স্টার হইতে যায়, এইটার সমস্যা। আমরা যেমন সিঁড়ি পেয়ে ভাঙা সিঁড়ি দিয়ে উঠছি উপরে, এখন সবাই লিফটে উঠতে চায়। এখন শোনেন, এখন যেসব গান হচ্ছে শোনেন? আমি শোনার সুযোগ হয় না, বা শুনলে আমি বুঝতে পারি না কোনটা কোন শিল্পী, একই ধরনের কথা, একই শিল্পী, একই স্টাইল শুনে, মানে মনে রাখা যায় না। আমি একটা প্রশ্ন করি। নিশ্চয়ই নিশ্চয়ই। যে আপনার তো মানে আকাশ পাতাল সব দুনিয়াদারি মাতানো যে গান, মানে অনেকই তার মধ্যে বাংলাদেশে তো মানে যত বাঙালি পৃথিবীতে সবাই, সেই গান আপনি কখন কিভাবে তৈরি করলেন? ওদের সালেকা ওদের মালিকা সালেকা মালেকা গানটা আমরা তখন, এটা স্বাধীনতার আগের কথা, আমরা উঠতি বয়স, আমাদের পাশে একটা হোটেল আছে, টাওয়ার হোটেল আছে, তো ওটা দোতলা হইতেছে, পিলার টিলার, তারপর লোহার রিং, বাঁশের কুঞ্চি, পানির ট্যাঙ্কি, এগুলো সব করতে আমরা ওখানে আড্ডা মারতেছি 5-6 জন বন্ধু বান্ধব। তখন এই 1-1.5 বাজে আর কি, দুপুর। তো ওই নীলুতে বলছিলাম, ও করছে কি, ওই পানির ট্যাঙ্কের ঢাকনাটাকে ড্রাম সেট বানাইছে, বাসের দুটো কুঞ্চি নিচে লোহার রিং টিং বানায় ড্রাম সেট বেল পাজে, খুব উমটা টাইপের ছিল, খুব মারাত্মক গিটার, 3 ব্যান্ড বানায় নীলুকে। আর সব ভাই মিলেছে, তো খুব ড্রাম বাজাইতে, আর আমরা খুব এনজয় করতেছি, আমার মুখ থেকে বাইরে হয়ে গেছে সালেকা মালেকা ফুল বান্ধব পারলেন। এইটাই প্রায় 1.5-2 ঘন্টা চললো, যুদ্ধ করে আসলাম আমরা, পপ সঙ্গীত করতে। হঠাৎ খেয়াল হইল, আরে সালেকা মালেকা গান করছিলাম তো, এইটা যদি কিছু করা যায় তাহলে তো হয়তো কাজে লাগবে। এই সালেকা মালেকাতে গান বানাইলাম, বুঝছেন। আমি এই গানটা শুনেছি অবশ্য সাবিনার মুখে, আমি মূল রেকর্ডিংটা শুনিনি। আচ্ছা, এই যে যখন গানটা তৈরি করছেন, এটা তো একটা পুরোনো গান শুরু করেছেন, এবারে ওটাকে তো টেনে একটা শরীর দিতে হচ্ছে, সেটাকে ওই মাথা কাটিয়ে কাটিয়ে না তখন লিখছেন অন্তত? আমি কোনো রাইটার টাইটার কিছুই না, তো বললাম তো আগে, লিখছেনই না? অটোমেটিক আইসা যেত, একটার পর একটা সেন্স প্রেজেন্ট মাইন্ডই কাজ করতেছে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে। আমি তো বাজাইতে জানি না কিছু, কিন্তু যে বাজাইতেছে তা বলে দিতে পারো, তুমি এই জিনিসটা হইতেছে না, এই জিনিসটা এইভাবে হবে, এইভাবে বাজাইটা ভালো লাগবে। আপনার কাছে এসে কেউ কখনো বলেছেন যে আজম ভাই আপনার কাছে শিখতে চাই? হ্যাঁ, এটা তো অনেক বলতে হয়, আমি তো নিজেই জানি না, আমি তো নিজেই শিখতেছি। কিন্তু কাউকে মানে কোনো একটা লাইন দেখিয়ে দেওয়ার জন্য হয় না যে এই লাইনে তো আমি বলি, ঠিক আছে, তোমার শেখার ইচ্ছা থাকে তুমি বাফায় যাও, বা শিশু একাডেমি হতে পারে, যে কোনো একটা সেন্টারে ভর্তি হও, তুমি আমার সাথে আইসো, আলাপ আলোচনা, আমি তোমাকে যতটুকু সাহায্য করতে পারি, হাতে কলমে আমি পারবো। একটা প্রবণতা দেখা দিয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে, আশ্চর্য, এটা কিন্তু উপমহাদেশের অন্য কোথাও এতটা নেই, যে তেমন কিছু না শিখেই কয়েকটি গিটার, একটি ড্রাম সেট ইত্যাদি নেমে পড়লাম। এবং এটা আমি কিন্তু কাউকে ছোট করে বলছি না, কিন্তু এটা একটা প্রবণতা, কিন্তু পেছনে কিন্তু কোনো শিক্ষা, সঙ্গীত শিক্ষার কোনো বুনিয়াদ নেই। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? ব্যাপারটা হচ্ছে, আমি যে গান গাবো, আপনি যে শুনবেন, আপনার ভালো না লাগলে আমি গাইবো কেন, সেই চিন্তাটা আগে থাকতে হবে। কিন্তু এরা সেই জিনিসটা করতেছে না, অনেকটা ফ্যাশন হিসাবে নিতেছে। আমি একটা শিল্পী, কিছু চুল রাখলো, কিছু বাল্লা তাল্লা পরলো, কানের দুল পরলো, রং টং শার্ট পরলো, এই একটা গিটার নিয়ে ঘুরতেছে, শোষা আর কি। ওই যে আমি বললাম না যে আমরা তো সিঁড়ির বাইরে উঠছি, কিন্তু একটা লিফটে উঠতে চাই।
রাতারাতি স্টার হইতে চায়, কোথায় কীভাবে টেলিভিশন প্রোগ্রাম করবে, কীভাবে ক্যাসেট বাইর করবে, এইসব ধান্দা ফিকির নিয়ে ব্যস্ত। কিন্তু মূল যে মানুষকে একটা কিছু দিতে হবে, ভালো জিনিস উপহার, ওই টেন্ডেন্সি নেই, ওই মানসিকতা নেই। একটা কিছু সৃষ্টি করতে হবে, আমাদের আকাশ বাতাসের কথা বলতে হবে, আমাদের খাল বিলের কথা বলতে হবে, আমাদের দেশের সুখ দুঃখের কথা বলতে হবে। ঠিক, কিন্তু বাংলার পল্লীগীতি তো এটাই করে থাকে। হ্যাঁ, তাহলে যে আধুনিক নাগরিক গান, সেটাও কি এটাই করবে, নাকি এটাই কি তার একমাত্র কাজ হবে? আপনি যেটাই করেন, এখন পল্লী গীতি করেন, লালন গীতি করেন, না নজরুল গীতি করেন, রবীন্দ্র সঙ্গীত করেন, বা আধুনিক গান করেন, আপনি যেটাই করবেন সেটা তো সুন্দরভাবে যত্ন করে করবেন, যাতে মানুষের ভালো লাগে। সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন কাদের মধ্যে গান বাজনা করে? না, সব অ্যাঙ্গেলই, কারণ আমার একটা জীবনে, কারণ আমি নিজে শিল্পী হব, টাকা পয়সা কামাবো, নাম হবে, এগুলি চিন্তাধারা আমার কোনোদিন ছিল না, এখনও নয়। হয়তো আমার কিছুটা দেখলে বুঝতে পারেন। আমি সামনে যারা ছিল তাদেরকে জাগানোটাই ছিল আমার মেইন। যেহেতু আমি গণসঙ্গীত শিল্পী, এখানে কে আছে না আছে তখন আমার খেয়াল নেই। কে বড় লোক আছে না গরিব আছে না ধনী আছে না মিডিল ক্লাস আছে, কালো ধালো কে আছে, জাগো, তখন আমি হিরো মাইকের সামনে। আর যে মাইক থেকে সরে গেলাম তখন আমি জিরো। জাগো, মোট কথা জাগতে হবে। এই জন্য আমার লেভেলটা, একটা জিনিস আমি গর্ব ঠিক না, গর্ব করাটা বা অহংকারটা একটা পাপ বা আহম্মকের কাজ। কিন্তু এটা আমি বলবো যে আমি যে খেয়াল করতে ওর মতো 40 বছর চিল্লাই কথা বলবো, গান বলবো না, যেহেতু আমি গানের বেসিক জানি না। এটা আপনার ধনী গরিব নিম্ন শ্রেণী পর্যন্ত মানে চলে গেছে। এটা গ্রামগঞ্জ মফস্বল সব জায়গায় সঙ্গীতটা ফোটা যায়। প্রথম স্টেজে আমার খুব বাধা পেয়েছি, আমি কিছু সোকল ইন্টেলেকচুয়াল আমার বাধা দিত, এটা আমাদের কালচারকে বিকৃত করতেছে, টেলিভিশন ঢাকার ইন্টেলেকচুয়ালরা বাধা দিতেছে। আমার যত বাধা দিতেছে আমি তত সার্প হইতেছি। তাদের আপত্তিটা কোথায়? আর একটা জেলাস টাইপ বা একটা পপ গান প্রচার হয়ে যেতেছে, আমাদের ট্রেডিশন গান বাদ দিয়ে একটা নতুন জিনিস ঢুকে যেতেছে, স্বাভাবিক সমালোচনা হবে প্রথম, কিন্তু আস্তে আস্তে তাদের ভুলটা ভাঙছে। যেন এটার ভিতর বাস্তবতা আছে। এটা নিয়ে টেলিভিশন অনেক ফাইট হয়েছে। খান আতার রহমান আমাদের সঙ্গীত ব্যক্তিত্ব, ফেরদৌসী রহমান সঙ্গীত, এরা পরে সাপোর্ট দিচ্ছে যে না, আজম যেটা করতো সেটা ঠিক আছে। আজ যদি আপনাকে আবার এই অবস্থায় আবার গান গাইতে হয়, আপনি কিভাবে ভাববেন? মানে এখন কি আবার নতুন গান তৈরি করবেন, নাকি পুরনো গানগুলোকেই তার মধ্যে নতুন কিছু দিয়ে? আপনার এই বিষয়ে কোনো ভাবনা আছে? না, এখন যদি আবার ফিটনেস ফিরে পাই বা মুখে কিছুটা সমস্যা দূর হয়, আবার যদি গাইতেই হয়, গাওয়ার কোনো পরিকল্পনা এখন নাই বর্তমানে, তাহলে আমাকে কিছু পুরান গান তো ইউজ করতে হয়, যেগুলি মানুষের ডিমান্ড আছে, প্লাস সাথে নতুন কিছু। আমার সবসময় আমি পুরান গানটা শুরু করে নতুন কিছু দিতাম। এই মুহূর্তে আজম ভাই, এই মুহূর্তে আপনি তো কাগজ পড়ছেন, এটা পড়ছেন, সেটা পড়ছেন, দুম করে যদি গান আপনাকে বলা হয় যে একটা গান 4 লাইন হলেও বেঁধে দিন, আপনার গানটা বাঁধতে হবে না, কোন বিষয়টাকে আপনি বেছে নেবেন? এখন পৃথিবীতে যেরকম ধরেন যুদ্ধ চলতেছে, ভূমিকম্প, আমাদের এখানে একটা আতঙ্ক, ঝড় বাদল বৃষ্টি, ভূমিকম্প হতে পারে। মানুষ এই পরিবেশ প্রাকৃতিক থেকে যাতে বিপর্যয় না পড়ে সেই জন্য সাবধানতার উপর একটা গান করে। বর্তমান সিকোয়েন্সটা এই দেখে আমি যে পেপার পড়লে আরও এমনি অসুখ, মন খারাপ, এগুলি পড়ে মনে করি তখন হায় আমার চেয়ে খারাপ মানুষ এখনও দুনিয়া আছে। প্রেমের গানের কি হবে? প্রেমের গান এটা আপনি বললেও চলবে, না বললেও চলবে, এটা থামাইতে পারবে না কেউ। এটা চিরদিন, যতদিন পৃথিবী আছে ততদিন চলবে। আমি তো বাস্তব গানের বাসা, সবাই তো মনে করে যে আজম ভাই তো ফকিরের গান গায়, বাস্তব গান। কিন্তু আমি কিছু গান প্রেমের গানও করছি, যেসব অনেক গানের চেয়েও ভালো, নিজেরটা নিজেই বলি। সেগুলো কি প্রেমে পড়ে তবে করেছেন নাকি? না, কল্পনার থেকে আসছে বা কিছুটা চোখে কিছু দেখছি, সেগুলির থেকে আসছে। পশ্চিমবঙ্গে কোনোদিন আপনি অনুষ্ঠান করেছেন? না, পশ্চিমবঙ্গে আমি বেড়াতে গেছি স্বাধীন উপরে, তারপরে গেছিলাম একটা অ্যাডের জন্য গেছিলাম আর কি। বাড়িতে আসার আগে আমি ভাবছিলাম, ওনার গান যখন প্রথম শুনি তখন আমার ধারণা হয়েছিল যে ওনার বাড়ি হলো চানকারপুরে। আচ্ছা, কেন একটা গান আছে বিখ্যাত, আলালদুল্লাহ। না আলালদুল্লাহ আমার 2 ফ্রেন্ড আছে, সাদান আর জাহাঙ্গীর।
তো ওদের ছেলেটা মারা গেছে ওই লঞ্চ অ্যাক্সিডেন্ট, আলমগীর নাম, খুব রসিক ছিল। ওদের টাইটেল নাম দিয়েছিল আলাল দুলাল। আর ওদের ফাদার ছিল বুঝছেন ওই কমলাপুরে লোহার পুলে আগে যে ক্লিপ সিস্টেম থাকতো না পাজামায়, ওই প্যাডেল মেরে এক ইয়েতে চলে আসতো বাড়িতে। তা ওই তখন আমরা চেঁচাইতাম আর কি। আর ওর ফাদারের মাথায় টাক টাক ছিল, এই চুল কম। আলমগীরের ফাদারের নাম দেখতাম, সিনেমা টিনেমা দেখতো, ফাইলেমি করে দেবানন্দ বলতো আর কি। তো দেবানন্দ সুন্দর হিরো তো। তো এখন তখন পরে পড়তে খেলে এটা তো গান বানান যায়। পরে দেবানন্দ দাদা আলালদুল্লাহ, হ্যাঁ, হাদির ছেলে হাদি চাঁদ দিয়ে দিলাম। দেবানন্দের চন্দ্রটা ঠিক দেবানন্দের জায়গায় হাদি চাঁদ করে দিলাম। তো মেদুভাইকে জিজ্ঞাসা করলাম, আলম খানকে জিজ্ঞাসা করলাম যে মেদুভাই দেখেন তো এই চাংখার পুল, হাতির পুল, লোহার পুল, কতগুলি পুল আছে, একটা পুল তো দিত, ওই পুল তো দিলে মানুষ বুঝবো না। আমরা তো ওই পুল দেখা ওদের চেতাই। কবি জসিমউদ্দিন বাড়ির পাশে বসে আড্ডা মারি, আর আমরা মজা করি আর চেতাই, আর চেতাই যে ওর বাপ আসতে, ওরা বাপ আসতে দেখলি গানটা শুরু করি। অফিস থেকে আসতে সাইকেল চালা। তারপর মেজো করলে তুই চাংখার পুল নামটা দে, ভালো লাগবে। আলম খান করলে চাংখার পুলটা দে, তা চাংখার পুলই দিল। তারপরে বিশ্বাস করবেন, এটার আবার আর একটা আছে নূর ভাই, গানটা তখন হিট করলো, টেলিভিশন তখন বিটিভিতে বেশি যেত গানটা। ঠিকই চাংখার পুলে হাদি চান্দা থাকে, সে দাওয়াত দিয়ে বসে যে, হ্যাঁ, এখন সে দাওয়াত দিয়ে বসে আমার সাথে দিদিম গীতার বাজায় দুলাল, ও মনে করছে আল্লাহ দুলাল দুলাল তোম করলে গান বানাইছে, নিয়ে আমার দিনে গান বানাইছে আদম খান, নিয়ে দাওয়াত দিছে, পুরা গ্রুপ আমরা গেছি বুঝছেন, যন্ত্রপাতি নিয়ে অনুষ্ঠান। আপনি যে আমার যে গান বানাইছেন, মাগার ম্যাজিকটা যে দিচ্ছেন না, ঢাকায় মানুষ তো, মাগার ম্যাজিকটা যে দিচ্ছেন না, আর গান গাইতেছে দেখি মসজিদের মানুষ পর্যন্ত দাঁড়ায় গেছে, সব আল্লাহ দুলাল গান শুনতেছে। অসুস্থ পরে রেকর্ডিং আর করতে পারিনি। পৃথিবীতে একটা 21 ফেব্রুয়ারি একটা গান করছিলাম, ওটা আগের রেকর্ডিং ছিল, লিপ করছিলাম, গান গাওয়া হয়। মানে এখন যদি আপনাকে বলি এক লাইন গাইতে অসুবিধা হবে? এক লাইন গান গাওয়া না কি কথা, আমাদের স্মৃতিতে একটু থাকলেও আমরা আলহামদুলিল্লাহ একটু যদি গাই হবে না। গান গাওয়া তো আমি একটু গেছি আপনার সঙ্গে, চলেন। ভেঙ্গান হবে গান না ঠিক, আপনার এত সুন্দর গান কখনো ভেঙানো হয়? আলহামদুলিল্লাহ একটু চলেন। তাদের বাবা চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি, আল্লাহ দুলাল, হে আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল, তাদের বাবা চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি, আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল। আল্লাহ যদি ডাইনে যায়, দুলাল যায় পায়, তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে। আল্লাহ যদি ডাইনে যায়, দুলাল যায় পায়, তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে। আল্লাহ কই রে, দুলাল কই রে, নাই রে নাই রে নাই রে নাই, আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল। আল্লাহ যদি ডালে থাকে, দুলাল থাকে চালে, পাড়া তারে জ্বালায় তারা সারাদিন ধরে। আল্লাহ যদি ডালে থাকে, দুলাল থাকে চালে, পাড়া তারে জ্বালায় তারা সারাদিন ধরে। আল্লাহ কই রে, দুলাল কই রে, নাই রে নাই রে নাই রে নাই, আল্লাহ দুলাল, হে আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল, তাদের বাবা হাদিটা চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি, আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল, আল্লাহ দুলাল। চমৎকার 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 আর চমৎকার। কত কষ্ট করে করলেন, কত ছিল অল্প, 20, 22, 25, 28, 30, 32, আর এখন 65। আর ঠিক আছে, তাতেই বা কম কি। বয়স ফ্যাক্টর ছিল না আমার, মুখটা না হলে অসুখের আগেও ভালো পারফরমেন্স হবে। সময় ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ওটা কিছু না।
ওটা একটু সময় লাগবে। আপনি আর আমি তো একই পথের পথে। আমার সিলেটে না পড়লে তো অসুবিধা ছিল না, এখান থেকে মানুষের যাক, আর এফোর্ট দেওয়াবো না ওকে, হ্যাঁ, আর চাপ দেওয়াবো না। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, শ্যামল মিত্র, এদের গানগুলি শুনেছেনই তো আমরা এত। আমাদের দেশি গানের পাশাপাশি এগুলি শুনতাম। না, এই যে এটা করা থাকলো আজম ভাই, এটা খুব দরকার ছিল, জানেন, এটা খুব দরকার। আপনার যে কত ভক্ত আছে, ল্যাপল্যান্ডেও ভক্ত আছে আপনার, আইসল্যান্ডেও ভক্ত আছে। আপনি বাঙালি তো ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এবং যে যেখানে ছড়িয়ে পড়েছে আজম খান সঙ্গে গেছেন। কাজে এইটা হলো আমাদের আনন্দ, যে অনেকদিন পর এইটাই আনন্দ আমরা শেয়ার করবো। আমার তো খুব ভালো লাগলো অসুস্থ হওয়ার পরে যে বাঙালিরা আমার জন্য এতভাবে চেষ্টা করছে যে বাইতে থাকুক, যেখানে আমি পলায় গেলাম যে না, আমার সাথে কাউকে জানতে দেবো না। এটা খুব ভালো লাগছে। আপনার কি বলবো, মানে খালি টাকা পয়সা দেওয়া যে সহযোগিতা তা না, দোয়া করছে, যার কিছু না গরিব সে দোয়া করতেছে, মসজিদে দোয়া করতেছে, মানে কি অবস্থা, হিন্দুরা দোয়া করতেছে, খ্রিস্টানরা দোয়া করতেছে, বৌদ্ধরা দোয়া করতেছে, সব ধর্মে আমার জন্য দোয়া করতেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনি তো ফুটবল খেলতেন? ফুটবলও খুব ভালো খেলতাম। আমি ব্রাদার্সে খেলতে চাইছিলাম, কিন্তু পরে গান নিয়ে থাকলে আমার খেলাধুলা হয়নি। ওরা অনেক ঘন্টা টন্টা পাঠায় দিতে দাদামরে নিয়ে। মাঠে বাচ্চাদের সঙ্গে যে খেলা। হ্যাঁ, এখন মাঠে ভালো, এটা খুব ভালো। এখন এই টেপ টেনিস খেলতাম, কিছুদিন অসুস্থ ছিল, টেপ টেনিস খেলতাম, খেলতে ঢাকা শহর অনেক বড় বড় কাপ নিয়েছি। আমাদের দেশের যে প্লেয়ার আছে, ক্রিকেট প্লেয়াররা, ফুটবল প্লেয়াররা, বিশেষ করে ক্রিকেট প্লেয়াররা খুবই করে। আমার বাসা আছে, দেখা করে যায়, আমাদের বলি কীভাবে খেলবা না খেলবা। মাঝে মাঝে বাইরে যান, টুকটাক বাজার টাজারে একটু যান। আমি বাজারে এখনও যাই, সবাইকে তুমি বাজারে যাও কেন? আমি কিন্তু এখন নেশা, ঈদের দিন আমি বাজার থেকে এক চক্কর মাইরা এসে তারপরে নাস্তা খাই। অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর মুহূর্ত বলুক। অনেক দিন পর আবার চেনা। ভালো গাইতাম, এমন কিশোর কুমারের বন্ধু বান্ধব করতো যে শিল্পীতে ভালো গান দিয়ে শিল্পী, মানে পাম দিত নাকি জানি না। তারপরে কোনো মতে দাদার একটু তাঁত লাগাইল, সরম বরম ভাঙ্গা, যে যাক কইতে পারবো যে হেমন্তের সাথে তাঁত লাগছে। আপনার একটা গোলাপ ফুল নিয়ে একটা ওই হারিয়ে গেছে গানটা করতে, ফিরে মারলাম আবার বিটি বিটি। টান মুহূর্তে শরৎ, নতুন এই গান মুসাফিরের পথ। শরৎ আসে যায় মেঘের ফাঁকে নীল, এই শহরটায় অতিথি গান ছিল। শরৎ আসে যায় মেঘের ফাঁকে নীল, এই শহরটায়। সেখানে ভান্ডারটা তো তুমি আমায় দিয়েছিলে। এই যে সমস্যাটা কি, আমরা না কেউ কারোর খবর রাখতে পারছি না। এই যে এরকম একটা কিছু হলে থাকলে লোকে রিলেট করতে পারে, কিছু ইনফরমেশন পেতে পারে, এইটা দরকার। এই যে আজম ভাইকে দেখা, আরে এইটাই তো, অনেক লোক কিন্তু আজম খান নামটা জানে, রক সম্রাট, ওইখানেই থেমে গেল, ইনফরমেশন নেই। এ বলে যাক, এই একটা আবার সেতু তো। আমাদের যে এইটার সময়টা গেছে, তখন তো মনে করেন যে এইসব ক্যাসেট সিস্টেম নাই, ভিডিও ক্যামেরা নাই, একবি টিভি আর রেডিও, এছাড়া কোনো মাধ্যম ছিল না। তাই তো। চলো আমরা কিন্তু উঠবো, কোনো ওনার বিশ্রাম দরকার। হ্যাঁ, না না, ঠিক আছে, আমার খুবই ভালো লাগতেছে, থাকতে মন চাইতেছে না আর কি। অনেক দিন পর কেমন আছো বলো বন্ধু, কি খবর আবার গাই চলো। অনেক দিন পর। গোলমেড লিস্ট কিন্তু বাংলা। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। কলকাতা কোন ইউনিভার্সিটি জানি আমি, আলিগঞ্জ। আকাশ পাতাল